1905 সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করে যে লোকটা ধুতি পরে রাস্তায় নেমেছিলেন তার নাম ছিল শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গের ফলে রাজধানী হিসেবে কলকাতা তার কর্তৃত্ব হারায় আর ঢাকাকে করা হয় পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ এবং আসামের রাজধানী। আর এতেই মাথা খারাপ হয়ে যায় রবি ঠাকুর সহ অন্যান্য ভারতীয় জমিদার ও ব্যবসায়ীদের। কোমরে গামছা বেঁধে তারা পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের বিরোধিতায় নেমে পড়ে এবং এতে তারা সফলও হয়। তাদের বিরোধিতার ফলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করে পুনরায় পূর্ববঙ্গ তথা বাংলাদেশকে ভারতের সাথে জুড়ে দেওয়া হয় এবং পূর্ববঙ্গ তার স্বাধীনতা হারায়। তৎকালীন পূর্ববঙ্গ তথা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চরম দুর্দশার কথা চিন্তা করে 1921 সালে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও বিরোধিতা করেছিলেন ভারতীয় কবি শ্রী শ্রী রবি ঠাকুর। গড়ের মাঠে সেই মিটিংয়ে এর থেকে অনেক বড় ডায়াস হলো, তার সভাপতি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে প্রস্তাব পাস হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে। 18 বার স্মারকলিপি দিয়েছিল যাতে ঢাকাতে ইউনিভার্সিটি না হয়। 1912 সালে 18 মার্চ কলিকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের প্রতিবাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিমদের গালি দিয়ে বলেছিলেন, চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে ক্ষেত খামারে কামকাজ করবে কারা? পূর্ববঙ্গে ঠাকুর পরিবারের জমিদারি ছিল বিরাট। এই পূর্ববঙ্গে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন করার ঘোষণা করা হলো 1912 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, তখন হিন্দুরা এর তীব্র বিরোধিতা শুরু করলেন আর রবীন্দ্রনাথও এদের দলে যোগ দিলেন। তিনি একবারও ভেবে দেখলেন না যে তার মুসলিম প্রজাবর্গ শিক্ষার সুযোগ পান। 1912 সালের 18 মার্চ কলিকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের প্রতিবাদ করে হিন্দুরা যে সভা করলো, সেই সভায় সভাপতিত্ব করলেন স্বয়ং কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সেদিন নেমেছিল হিন্দু সংবাদপত্রগুলো, হিন্দু বুদ্ধিজীবীরা ও হিন্দু নেতারা। গিরিশচন্দ্র ব্যানার্জি, রাসবিহারী ঘোষ, এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখার্জির নেতৃত্বে বাংলার এলিটরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে 18 বার স্মারকলিপি দেন লর্ড হার্ডিংসকে এবং বড়লাটের সঙ্গে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বাধা দান করতে। এত সব করার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলো, তবু বিরোধিতা ও ঘৃণা অব্যাহত রইল। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মক্কা বিশ্ববিদ্যালয় বলে বিদ্রূপ করা হতে থাকে। অথচ বঙ্গভঙ্গের বিরোধিতা করে লেখা ভারতীয় এই কবির রচিত গানই আমাদের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতীয় সঙ্গীত নিয়ে যখন প্রসঙ্গ, তখন জাতীয় সঙ্গীত নিয়ে আরো গভীরভাবে জানা দরকার। ন্যাশনাল এনথাম বা জাতীয় সঙ্গীত একটি জাতি বা দেশের অনেকগুলো প্রতীকের একটি ন্যাশনাল সিম্বল বা জাতীয় প্রতীক। এটি কেবল সঙ্গীতই নয়, একটি জাতীয় পরিচয়, জনপদের অধিবাসীদের বোধ এবং ইতিহাসের বাহক। সঙ্গীতের কথায় থাকে জনগোষ্ঠীর ইনক্লুসিভ হওয়ার সেন্স, সবার ইউনিটি হওয়ার প্রেরণা। সঙ্গীতের মধ্য দিয়ে সিটিজেনরা পায় পেট্রিয়টিক প্রাইড এবং সেটা সেলিব্রেট করার উদ্দীপনা। জাতিসংঘের হিসেবে বর্তমান পৃথিবীতে দেশ আছে 195টি আর তার 194টি দেশের ন্যাশনাল এনথাম আছে। ব্যতিক্রম শুধু একটি দেশ, সাইপ্রাস। সাইপ্রাসের নিজের কোনো জাতীয় সঙ্গীত নেই, তারা গ্রিসের এনথামকে তাদের জাতীয় সঙ্গীত করেছে। বাকি সব দেশের একটি থাকলেও নিউজিল্যান্ড এবং ডেনমার্কের 2টো করে জাতীয় সঙ্গীত। সব থেকে ছোট এনথাম উগান্ডার, সব থেকে লম্বা জাতীয় সঙ্গীত উরুগুয়ের। এবার আসি জাতীয় সঙ্গীতের পরিবর্তন নিয়ে। জাতি ভেঙে জাতি হয়, দেশ ভেঙে আরেক দেশ হয়, কোনো কিছুই স্থির নয়। তেমনি জাতীয় সঙ্গীত স্থির নয়। ন্যাশনাল এনথাম কোনো দৈব বাণী নয় যে পরিবর্তন করা যাবে না। এই পর্যন্ত 30টির বেশি দেশে বিভিন্ন সময় বিভিন্নভাবে এক বা একাধিকবার তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন কখনো নতুন সঙ্গীতের, কখনো তার ভাষার, কখনো শব্দ বা বাক্যের, এমনকি কখনো কে কিভাবে গাইবে সেটাও। ন্যাশনাল এনথামের এমন পরিবর্তন নর্মাল। এমন পরিবর্তন বা পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রধান কারণ 3টি: হিস্টোরিক্যাল চেঞ্জ, কালচারাল শিফট, ইনক্লুসিভিটি। সময়ে একটি দেশ, জাতি বা জনগোষ্ঠীর চিন্তাবোধের পরিবর্তন হয়। পরিবর্তিত সেই বোধের রিফ্লেকশন যদি মেজরিটি জনগোষ্ঠী লালন করে, তখন পরিবর্তনটি কাঙ্ক্ষিত হয়ে ওঠে। যেমন অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত 2011 সালে মডিফাই করা হয়েছে। 140 বছরের পুরনো সঙ্গীতের 2য় লাইন তারা পরিবর্তন করে লিখেছে। পরিবর্তনের পক্ষে অস্ট্রেলিয়ার এক চিন্তাবিদ বলেছিল, সিম্বলিজম ইজ ইম্পর্টেন্ট, রিয়েল অ্যাকশন অ্যান্ড সেন্স ইজ ইম্পর্টেন্ট। ইফ ইউ ডু অন অর দ্য
দ্য আদার টু অনলি গেট হাফ অ্যান্ড জব ডান। যখন কোনো জাতীয় সঙ্গীত নির্ধারণ করা হয় তখন যে প্রেক্ষাপট পজিটিভ থাকে সময়ে সেটি নেগেটিভ অ্যাড্রেস করলে কন্ট্রোভার্সিয়াল হয়ে ওঠে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যান্থাম নিয়ে সম্প্রতি বিতর্ক উঠেছে, পরিবর্তনের পক্ষে দাবি উঠেছে। 19 শতকে রচিত আমেরিকার জাতীয় সঙ্গীতের কথাগুলো ছিল ব্রিটিশদের বিরুদ্ধে বিজয়ের কথা, কিন্তু তার রচয়িতা ফ্রান্সিস স্কট নিজে ছিলেন একজন দাস ব্যবসায়ী এবং সঙ্গীতটিতে স্লেভ শব্দটি লেখা আছে, যার বর্তমান পরিপ্রেক্ষিত রেসিয়াল। তাই অনেকে এটি পরিবর্তনের দাবি তুলেছে, এমনকি অনেকে ন্যাশনাল মুভমেন্টগুলোতে গাইতে অস্বীকৃতি জানিয়েছে। ইংল্যান্ডের মতো দেশেও ন্যাশনাল অ্যান্থাম পরিবর্তনের দাবি উঠেছে। 1/3 ব্রিটিশ এখন এ দাবির পক্ষে। ব্যাপারটি যখন অর্ধেকের কাছাকাছি যাবে পরিবর্তন করতে তখন বাধ্য হবে। এটাই এখনকার কালচার। পরিবর্তন নির্ধারিত হয় জনগোষ্ঠীর সংখ্যাধিক্যের রিফ্লেকশনে, শুধুমাত্র হিস্টোরিক্যাল ভ্যালুকে কাউন্ট করা হয় না। ঠিক তেমনি আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার ইতিহাস কিছুটা কন্ট্রোভার্সিয়াল। এটার পক্ষ বিপক্ষ আছে, পক্ষের বিপক্ষে যাব না। ইতিহাস বলে এটি বঙ্গভঙ্গের প্রতিবাদে লেখা, এটা কেউ অস্বীকার করেনি। এই বাংলার বাঙালদের পক্ষে লেখা ছিল না এটি। তার উপর আমার সোনার বাংলার সুর শিলাইদহের অষ্টপাড়া গ্রামের বাউল গগন হর করা, তার একটি বাউল সঙ্গীত আমি কোথায় পাবো তারে, এর সুর থেকে ধার করা। এটাকে চুরি এই জন্য বলবো না, কবি ঠাকুর এবং শান্তিনিকেতন সেটা পরে স্বীকার করে নিয়েছেন। যেমনটা ঠাকুর সাহেব ইংরেজি চার্চ সঙ্গীত থেকে অর্ধশতাধিক গানের সুর চুরি করে 50 বছরের অধিক নিজের নামে চালিয়ে মৃত্যুর 7 বছর আগে ভাতিজি ইন্দিরা দেবীর পরামর্শে স্বীকার করে গেছে ভাঙা গানের তালিকার নাম দিয়ে। গগন হরকরা থেকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটি গানের সুর নিয়েছিলেন, যে তোমায় ছাড়ে ছাড়ো। এই গানের সুরটিও গগনের ও মন আশার মায়ায় ভুলে রবে থেকে নেওয়া। এবার পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তন নিয়ে কথা বলি। সাউথ আফ্রিকার ন্যাশনাল অ্যান্থাম 3 বার পরিবর্তন হয়েছে। 1994 সালের আগে 2টি আলাদা সঙ্গীত ছিল, ম্যান্ডেলা এসে দুটিকে এক করলো। এখন তারা একটি জাতীয় সঙ্গীতকে 11টি অফিসিয়াল ভাষায় গায়, যাদের করে 5টি মূল অঞ্চলের সকল জনগোষ্ঠী সঙ্গীতটির সাথে একত্রতা বোধ করে। রাশিয়ার বর্তমান জাতীয় সঙ্গীত এর আগে 2 বার পরিবর্তন হয়েছে। প্রথমবার নির্ধারিত হয় 1944 সালে, 1977-এ পরিবর্তন করা হয় এবং পুতিন এসে 2000 সালে আবার পরিবর্তন করে। 1981 সাল থেকে ইরাকের ন্যাশনাল অ্যান্থাম ছিল আরদুল ফুরাতাইনি ওয়াতান, যার অর্থ দ্য ল্যান্ড অব দ্য টু রিভার্স। 2004-এ তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে রাখা হয় মাওতিনি নামের পপুলার একটি প্যালেস্তাইন গানকে। নাইজেরিয়ার জাতীয় সঙ্গীতও 2 বার চেঞ্জ করা হয়। নেপাল 2007 সালে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে রাজতন্ত্রের সপক্ষে হওয়া রয়্যাল অ্যান্থাম পরিবর্তন করে। 1960 সাল থেকে চালু থাকা জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করে মৌরিতানিয়া দেশটি 2017 সালে। এমন করে সময়ের প্রেক্ষাপটে একটি দেশ একটি সময় পরিবর্তন করে কখনো সামনে এগিয়ে গেছে, আবার কখনো সেই প্রেক্ষাপট পরিবর্তিত হয়ে গেলে পূর্বের প্রেক্ষাপটেও ফিরে গিয়েছে। কারণ গণতন্ত্রের প্রথম শর্তই হলো পরিবর্তনের সুযোগ থাকা। পরিবর্তন তখনই সম্ভব যখন একটি রিফ্লেকশন দেখা দেয়, সেই রিফ্লেকশনকে জনগোষ্ঠীর বড় একটি অংশ সাপোর্ট করে এবং সেই পরিবর্তনের আইনগত সুযোগ থাকতে হয়। কোনো বিতর্কই খারাপ কিছু নয়। মত প্রকাশের স্বাধীনতায় মতের ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। সুতরাং কেউ বর্তমান জাতীয় সঙ্গীতের পক্ষে থাকাও যেমন কোনো কিছুর বিরোধিতা নয়, তেমনি কেউ বর্তমানের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করার পক্ষে থাকলে সেটাও কোনো প্রতিক্রিয়াশীলতা নয়। তবে গণতন্ত্রের অপর নাম পরিবর্তন। মনে রাখবেন, যেখানে পরিবর্তন থেমে যায় সেখানে নেমে আসে এক না এক তন্ত্র।